আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জাপানের একটি পার্কে যাব। এই দৃশ্যটা দেখতে পাবেন। আমরা ইতিমধ্যে রওনা হয়েছি, আর পাশাপাশি প্রত্যেকটা ভিডিওতে আমরা জাপান সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমরা জাপানের পরিবার পদ্ধতি অর্থাৎ ফ্যামিলিগুলো কেমন হয়ে থাকে এ বিষয়ে কিছু কথা বলবো। জাপানের যত বাড়িঘরগুলি আমরা দেখি না কেন, প্রত্যেকটা বাড়িতেই সাধারণত একজন অথবা দুজন ব্যক্তি বসবাস করে। কারণ জাপানের নিয়ম অনুযায়ী সন্তানের বয়স যখন 18 হয়ে যায় তখন তারা স্বাবলম্বী হিসেবে বিবেচনা করা হয়, ছেলে হোক বা মেয়ে হোক। তখন তারা তাদের মতো করেই চাকরি বাকরি করা, থাকা, চলাফেরা করা, সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে সরকারিভাবেই অর্পণ করা হয়। অর্থাৎ এই সময়ে তারা ইনকাম করা থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করার মতো নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। এই ধরনের ক্ষমতা তাদের উপর চলে আসে। হ্যাঁ, কেউ যদি তাদের বাবা মার সাথে থাকে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রেও সেপারেশনের জন্য আলাদাভাবে কোনো ফোর্স করা হয় না। তবে তারা আলাদাভাবে থাকতে চাইলে তাদের বাবা মা তাদেরকে বাধা দিতে পারবে না। সেক্ষেত্রে তারা যদি আইনগতভাবে ব্যবস্থা নিতে চায়, তারা তাদের বাবা মার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। যার কারণে বেশিরভাগ পরিবারের শুধুমাত্র বাবা মা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ বেশিরভাগ বাড়িতেই বসবাস করে। কোনো কোনো বাড়িতে সন্তানাদি থাকে, এমনকি নাতি নাতকরও থাকে। সেই ধরনের অবস্থাও দেখা যায়, তবে এটা খুব রেয়ার। ক্ষেত্র বিশেষে এই ধরনের পরিস্থিতি দেখা যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল। এমনকি কোনো কোনো পরিবারে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রীও যদি আলাদাভাবে থাকতে চায় সেটাও তারা থাকে। অর্থাৎ কোনো ঝগড়াঝাটি বা মারামারি বাংলাদেশে যেটা দেখা যায়, মামলা মোকদ্দমা বা হইচই পড়ে যায় যে স্বামী স্ত্রীর সাথে বনিবনা হয় না, নানা ধরনের সমস্যা তৈরি হয়। এখানে এই জিনিসটা নেই। এটা যে তোমার সাথে যদি ভালো লাগে না, আমি থাকবো না, আমি আমার মতো করে থাকবো, তুমি তোমার মতো করে থাকো, দুজনে ভালো থাকি, সেটাই ভালো। বাট আমাদের কোলাহল জটিলতা যাতে অন্য কেউ বুঝতে না পারে, এই ধরনের একটা পরিস্থিতি নর্মালি দেখা যায়। যার কারণে বাড়িগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো স্বামী বা স্ত্রী আলাদা থাকে। মারা যাওয়ার পরে সন্তানাদি আসলে সেভাবে খুব বেশি একটা টেক কেয়ার করে বা সৎকারের ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেটাও অনেক ক্ষেত্রে দেখা যায় না। ফলে তারা জীবিত থাকা অবস্থাতেই বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, এগুলো ম্যানেজমেন্ট যারা করে, ডেড বডি ম্যানেজমেন্ট কোম্পানির সাথে তারা চুক্তি করে রাখে এবং মান্থলি একটা প্রিমিয়াম দেয়। ওই প্রিমিয়ামের বিনিময়ে তাদের লাশের সৎকারগুলো তারা করে দেয়। আর উত্তরাধিকারী সূত্রে যে বাড়িঘর, জায়গা জমি বা টুকটাক কোনো সম্পদাদি যদি থাকে, সেই সম্পদাদির উত্তরাধিকার তার ছেলেমেয়েরাই হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার ছেলেমেয়েরা আসেও না, এগুলো নেয়ও না। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা গভর্নমেন্ট এগুলো ম্যানেজমেন্টের জন্য রাষ্ট্রের অনুকূলে নিয়ে নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা বা পারিবারিক বন্ধন বলতে আসলে যে অংশটা বোঝায়, ওই অংশটা আসলে থাকে না। কারো কারো ক্ষেত্রে থাকে, সেটাই বললাম যে নাতি পুতিও দাদা দাদির সাথে থাকে, এমনটাও দেখা যায়। তবে এই ধরনের ফ্যামিলি সাধারণত জাপানের গ্রাম অঞ্চল, যেখানে গ্রাম অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায়, শহর এলাকাতে এই ধরনের পাওয়া যায় না। বেশিরভাগ লোকজনই সরকারি কোয়ার্টার, জাপানিজ ভাষায় এটাকে দাঞ্চি বলা হয়, দাঞ্চিতে বসবাস করে এবং এখানেই থাকে। তো এই হচ্ছে মূলত ফ্যামিলি ব্যবস্থা, পরিবার ব্যবস্থা। তবে বিবাহিতদের মধ্যেও সেপারেশন বা ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি। অর্থাৎ লিভ টুগেদারও আছে, যে বিয়ে শাদী হওয়া, সন্তানাদি নেওয়া, এগুলো নিয়ে তারা টেনশন করে না। ছেলে মেয়ের সাথে ডিসকাস করে একমত হয় এবং একসাথে বসবাস করা, থাকা,
শুরু করে, এটাও মোটামুটি অনেক সংখ্যা।